এই তারেক রহমান কিন্তু বলা হয়েছে তার সাথে জঙ্গিদের সম্পর্ক আছে, আইএসের সম্পর্ক আছে। এই যে বিভিন্ন গণমাধ্যমে যারা এরকম একটা বয়ান উৎপাদন করেছে, তাদের সেই লোকগুলো কিন্তু এখনো রয়ে গেছে। রাষ্ট্রপতি চুপ্পুর কাছে শপথ না নিয়ে আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে যে একটা অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লবের শক্তি ছিল, সেটা যদি করতে পারতাম তাহলে আমাদের অভ্যুত্থানের পরিপূর্ণতা আমরা পেতাম। যে আপনাদের দলের স্বকীয়তা হারিয়ে যাচ্ছে, যেমন আপনাদের দলের সাবেক সাধারণ সম্পাদক গণ অধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন, এ ব্যাপারে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে আমি গণ অধিকার পরিষদের কোনো পদে নাই। আমি ছাত্র অধিকার পরিষদ করি। ছাত্র অধিকার পরিষদ একটি স্বাধীন এবং লেজুর ভিত্তিহীন একটি সংগঠন। আমরা নিজেরা নিজেদের নেতৃত্ব দিয়ে থাকি। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদে যে ৪ টি মূলনীতি আছে, গণতন্ত্র, ন্যায় বিচার, জাতীয় স্বার্থ, অধিকার, এই ৪ টা আদর্শ মূলনীতিকে আমরা আদর্শ হিসেবে ধরি। গণতন্ত্র তো অবশ্যই দরকার, ন্যায় বিচার তো দরকার। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের কোনো একটা পার্টিকুলার ডিসিশনের সাথে ছাত্র অধিকার পরিষদের সম্পর্ক নাই। তবে আমাদের ফেলো যেহেতু ছাত্র অধিকার পরিষদের একসময়কার ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন রাশেদ খান, যিনি গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিলেন। তো একটা যিনি ৭-৮ বছর একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন, একটা দলের সাধারণ সম্পাদক ছিলেন। সেইখান থেকে আরেকটা দলে চলে যাওয়া এটা অবশ্যই একটা নিন্দনীয় একটা বিষয়, একটা খারাপ বিষয়। রাজনৈতিকভাবে একটা দৈত্য দৈন্য দশাই বলতে পারি। রাজনৈতিক দৈন্য দশার কারণেই হয়তো তিনি চলে গেছে। এটাকে কোনোভাবেই ডিফেন্স করার সুযোগ নাই। তবে আমাদের সক্রিয়তা অবশ্যই রয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কাজ করছি। আমরা গণভোটের পক্ষেও কিছুদিন আগেও আমরা বিক্ষোভ মিছিল করেছি, প্রতিবাদ করছি। সরকারের যেকোনো যৌক্তিক সমালোচনা আমরা সবার আগেই করছি। আচ্ছা, আমরা যদি বলি যে মিডিয়ার ভূমিকা বা এই যে জুলাই নিয়ে কটাক্ষ করা, অনেকেরই অভিযোগ আছে যে এখনো মিডিয়াগুলোতে আওয়ামী লীগের নীতি নির্ধারকরাই বসে আছেন। আপনি এ ব্যাপারে কি বলবেন? অবশ্যই আমরা আজকে জুলাইয়ের ২ বছরের সময়টা আমরা আপনার সাথে কথা বলছি। সেই সময় আমরা মিডিয়াতে বিভিন্ন ধরনের ন্যারেটিভ দেখতে পাচ্ছি। আমরা একটা দেখতে পাচ্ছি একটা একটা কোম্পানির আ একটা গ্রুপের ৪ টা ৫ টা মিডিয়া তারা প্রচন্ডভাবে জুলাইকে নেগেটিভ ভাবে উপস্থাপন করছে। আরো অনেকগুলো জায়গাতে। ইন্টারিমের সময় একটা বড় ধরনের ভুল হয়েছে যেখানে কালচারাল ফেসিস্ট যারা ছিল, যারা মিডিয়াতে এই যে মানুষকে আজকে তারেক রহমানকে নিয়ে সারাক্ষণ আমরা তুলোমর্দন দেখতে পাই। তারেক রহমান খুবই ভালো, তারেক রহমান এটা সেটা করেছেন। এই তারেক রহমান কিন্তু বলা হয়েছে তার সাথে জঙ্গিদের সম্পর্ক আছে, আইএসের সম্পর্ক আছে। এই যে বিভিন্ন গণমাধ্যমে যারা এরকম একটা বয়ান উৎপাদন করেছে, তাদের সেই লোকগুলো কিন্তু এখনো রয়ে গেছে। আমি মনে করি ফেসিবাদ কিন্তু আপনি কেউ গুলি করে মানে মানে পিস্তল নিয়ে কিন্তু ফেসিবাদে ফিরে আসে না। ফেসিবাদ ফিরে আসে গণমাধ্যম হয়ে, ফেসিবাদ ফিরে আসে কালচারের মাধ্যমে। এবং বর্তমান সরকারের উচিত কালচারাল এবং গণমাধ্যমে যারা গাপটি মেরে আওয়ামী লীগের গাপটি মেরে বসে আছে, তাদেরকে উৎখাত করে গণতন্ত্রকামী যারা আছে, যারা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চায়, তাদেরকে সুযোগ দেওয়ার একটা প্রেক্ষাপট এবং নিরপেক্ষ একটা গণমাধ্যম হওয়া উচিত। আপনি কি মনে করেন যে জুলাই অভ্যুত্থানের উপরে একটি জাতীয় কমিশন বা স্থায়ী আর্কাইভ হওয়া উচিত? অবশ্যই এটা তো মনে না করার সুযোগই নাই। জুলাই গণঅভ্যুত্থানকে যত বেশি চর্চা করা যায়, যত বেশি রক্ষণাবেক্ষণ করা যায়, সংরক্ষণ করা যায় এবং সুন্দরভাবে ইন্টারিম সরকারের খুবই ভালো একটা পদক্ষেপ ছিল জুলাই স্মৃতি জাদুঘর করা, যেটা গণভবনে করা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। সেখানে আমি মনে করি যদি পরিপূর্ণভাবে পুরো জুলাই ইতিহাসটা সেখানে সংরক্ষণ করার সুযোগ থাকে, তাহলে আমি মনে করি যুগ, যুগ ধরে যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে, ততদিন এই জুলাই আমাদের বেঁচে থাকবে। আবার এবং বর্তমান সরকার আরো বেশি কিছু ইনিশিয়েটিভ নেওয়া দরকার। যেন পাঠ্য বই থেকে আমাদের কর্মবর্তী শিশুরা যারা যেন মুক্তিযুদ্ধ শুনে যেমন আমরা গর্ববোধ করতাম, একইভাবে ২৪শে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের আত্মত্যাগ, বলিদানগুলোকে নিয়ে যেন আরো বেশি করে লেখালেখি হয়। তাদের চোখে যেন এই সময়কার বীর যারা ছিল, তাদেরকে দেখে যেন তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। এবং পাঠ্য বইও এবং সাংস্কৃতিক অঙ্গনে আরো বেশি, বেশি করে মানুষকে এনগেজ করা জুলাই সম্পর্কে পজিটিভ ভাইব দেওয়া উচিত। আন্দোলনের সময় যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তাদের বিচার প্রক্রিয়া নিয়ে আপনি কি ভাবছেন? দেখুন এই আন্দোলনে আমরা পুলিশ বাহিনীকে দেখতে পেয়েছি একটি রক্ষী বাহিনীর মতো। শেখ মুজিব যেমন রক্ষী বাহিনী তৈরি করেছিল তাকে রক্ষা করার জন্য, আল্টিমেটলি তার তো রক্ষা হয় নাই। একইভাবে বর্তমান পুলিশ বাহিনীকেও শেখ হাসিনা তার রক্ষী বাহিনী বা রক্ষা কবচ হিসাবে রূপান্তর করার চেষ্টা করেছে। কিন্তু আল্টিমেটলি তারও কিন্তু রক্ষা হয় নাই। তো আমরা মনে করি পুলিশ বাহিনী বাংলাদেশের একটা নিরাপত্তার বড় একটা জায়গা। জনগণের বন্ধু, জনগণের সেবা দিবে। পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব থাকবে না, শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব থাকবে না। কিন্তু আমরা শেখ হাসিনার মাধ্যমে দেখলাম দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছে। যার কারণে কিন্তু আমরা এলোপাথারি, স্নাইপার দিয়ে বিভিন্নভাবে গুলিবিদ্ধ করেছি হাজার, হাজার মানুষকে। সেই জায়গাতে তাদের বিভিন্ন কয়েকজনকে তাদের সাবেক আইজিপি যিনি আছে এখন পুলিশের কাস্টডিতে আছেন। আরেকজন বেনজির সে পলাতক আছে। আরো অন্য যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করা উচিত এবং পুলিশের মধ্যে থেকে যারা আওয়ামী লীগের পতাকা বহন করেছে তাদেরকে যদি আমরা পানিশমেন্ট দিতে পারি, তারা যদি যারা হত্যার সাথে জড়িত তাদেরকে যদি পানিশমেন্ট দেওয়া যায়, তাহলে বর্তমান পুলিশ মোরাল পুলিশিং হয়ে উঠবে।
বর্তমান পুলিশ ভাববে যে আর কখনোই কোনো দলের কোনো সরকারি সংগঠনের মানে অঙ্গ সংগঠন হিসাবে নিজেদেরকে জাহির করার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। তাহলেই বর্তমান সময়ে একটা সুন্দর পরিবেশ তৈরি আসবে। র‍্যাবের ভিতরে আমরা এরকম দেখেছি যারা গুম খুনের সাথে জড়িত ছিল। র‍্যাবকেও সংস্কার করা উচিত। আ যেই পরিমাণ করা উচিত সেই পরিমাণ ভাবে এখনো হচ্ছে না। আগামী ৫ বছর পর বাংলাদেশকে কোথায় দেখতে চান? এবং সেই পরিবর্তনটা যদি আমাদের দরকার হয়, সেক্ষেত্রে তরুণদের ভূমিকাটা কি হওয়া উচিত বলে আপনি ভাবছেন? আগামী ৫ বছর আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আর কখনোই শহীদ পরিবারদের পুনর্বাসন করার প্রশ্ন আসবে না। তাদেরকে যথাযথ সম্মান দেওয়া হবে। যারা আহত হয়ে চিকিৎসা নিতে পারছে না তাদের চিকিৎসা ব্যবস্থা হবে। পাশাপাশি বাংলাদেশ একটা উন্নয়নের দিকে যেন আমরা যেতে পারি। শুধু উন্নয়নের ফুলঝুরি না, আমরা অনেক জায়গায় দেখতে পেয়েছি যে পদ্মা সেতু ৪০,০০০ কোটি টাকার পদ্মা সেতু সেখানে ১০,০০০ কোটি টাকার কাজ হয়েছে, ৩০,০০০ কোটি টাকা চলে গেছে। এইরকম আমরা মানে মূলাভিত্তিক কোনো উন্নয়ন দেখতে চাই না। আমরা আ চীনের সাথে আমাদের অনেক কথা শুনতে পাচ্ছি। সেখানে তিস্তা চুক্তি দেখতে চাই। আমরা ভারতের সাথে বা ভারত থেকে শুরু করে প্রত্যেকটা দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ আ সম্পর্ক দেখতে চাই। তাদের ন্যায্যতার ভিত্তিতে আমাদের যেন পররাষ্ট্র নীতি হয়। আমরা যেন আর এমন প্রেক্ষাপট বা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কোন একটা দলের ক্যাডার ভিত্তিক ক্যাম্পাসে পরিণত হয়। তাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে সেই লেজুর ভিত্তিক রাজনীতি যেন ক্যাম্পাসগুলোতে না আসে। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ যেন আরো বেশি সমৃদ্ধ থাকে। শিক্ষা এবং গবেষণা খাতে এই বছর জিডিপির 2% বাজেট আসছে। আমরা যেন আগামীতে জিডিপির 5% বাজেট শিক্ষা খাতে দেখতে পাই। প্রাথমিক থেকে হায়ার এডুকেশন প্রত্যেকটা জায়গায় যেন শিক্ষা খাতে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং রাজনৈতিকভাবে যে দমন-পীড়নের যে একটা বন্দোবস্ত বাংলাদেশে ছিল, সেটা যেন আর কখনোই ফিরে না আসে। রাজনীতির কারণে যেন কাউকে আর হত্যার শিকার হতে না হয়। রাজনীতির কারণে যেন কাউকে আর গুম-খুনের শিকার হতে না হয়। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই এবং সেই বাংলাদেশের মধ্যে অবশ্যই প্রত্যেকটা মানুষকে মর্যাদা নিয়ে বসবাস করতে হবে। আমাদের ভোটের অধিকার থাকতে হবে, আমাদের বেঁচে থাকার অধিকার থাকতে হবে এবং নিরাপদ বাংলাদেশ, বাসযোগ্য বাংলাদেশ তৈরি করার একটা প্রেক্ষাপট থাকতে হবে। আচ্ছা। ব্যক্তিগতভাবে যদি জুলাই অভ্যুত্থানের দিনগুলোতে ফিরে যাওয়ার সুযোগ পেতেন, তখন আপনি কোন সিদ্ধান্তটাকে ভিন্নভাবে নিতেন? যে এই সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম, না এটাকে এখন এভাবে না আমি অন্যভাবে নিতাম। দেখুন, কোনটা আমরা ভাবছেন? জুলাই অভ্যুত্থান তো একেকজন একেকভাবে শুরু করলেও হুম, সর্বশেষে আমরা সম্মিলিতভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে করেছি। সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের ৫ আগস্ট পর্যন্ত আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক ছিল। প্রত্যেকটা বিষয় আমরা খুবই সুন্দরভাবে করেছি। মানুষের অ্যাটেনশন নিতে পেরেছি এবং মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়টাতে আমরা যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটাকে কুক্ষিত করেছি, আমরা এই পবিত্র ব্যানারটাকে যে অপবিত্র করে ফেলেছি, আমাদের নিজেদের পকেটবন্দি করে ফেলেছি, এটা যদি না করতে পারতাম, তাহলে বাংলাদেশের মানুষ আমাদের যুগ, যুগ ধরে আরো অগণিত দিন আমাদেরকে সম্মান, শ্রদ্ধার চোখে দেখতে পারত। দ্বিতীয়ত হচ্ছে আমরা আ যদি ৮ই আগস্ট আমরা আ রাষ্ট্রপতি চুপুর গাছে শপথ না নিয়ে আমরা অন্য কোনো প্ল্যাটফর্মে যে একটা অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লবের শক্তি ছিল, সেটা যদি করতে পারতাম, তাহলে আমাদের অভ্যুত্থানের পরিপূর্ণতা আমরা পেতাম।